সবাইকে স্বাগত জানাচ্ছি জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে এখন টিভির বিশেষ আয়োজন রূপালী ইলিশে। এই মৎস্য সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হল মৎস্য সম্পদ উন্নয়ন এবং এর গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। প্রতি বছর এই মৎস্য সপ্তাহ পালন করা হয়। আজকে আমাদের এই আলোচনার বিষয় রেখেছি টেকসই ইলিশ ব্যবস্থাপনায় মৎস্য খাতে গৃহীত উদ্যোগ। আর এই বিশেষ আয়োজনে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন, আমি পরিচয় করিয়ে দিতে চাই, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন। আরও আছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর আব্দুল ওহাব এবং সবশেষ আছেন বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের ক্যাপ্টেন মোহাম্মদ সাইফুল ইসলাম। আপনাদের তিনজনকে স্বাগত। তবে শুরুটা করব আপনাকে দিয়ে। এই যে প্রতি বছর মৎস্য সপ্তাহ উদযাপন হয় আমাদের, বিশেষ করে মৎস্য সম্পদ আহরণ কিংবা সংরক্ষণের যে প্রক্রিয়াগুলো আছে সেটির জনসচেতনতা বৃদ্ধির উপলক্ষে এবং দেশের অর্থনীতিতে আমাদের যে ইলিশের অবদান এবং ইলিশ রক্ষায় সরকারের কি পদক্ষেপ রয়েছে সেটি জানতে চাই শুরুতে। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ এবং বাংলাদেশের অর্থনীতিতে এর গুরুত্ব অপরিসীম। আপনারা জানেন যে মৎস্য সম্পদ এই খাতটি বাংলাদেশের জিডিপির 2.53% আপনার কন্ট্রিবিউট করে, যেটা যদি কৃষিজ জিডিপির ক্ষেত্রে আমরা হিসেব করি তাহলে এটা প্রায় 23% কাছাকাছি। এই মৎস্য সম্পদের এই খাতের মধ্যে শুধুমাত্র ইলিশেই হলো প্রায় 1% কন্ট্রিবিউট করে। সুতরাং সেই দিক থেকে দেখা যাচ্ছে যে অর্থনীতিতে এটার গুরুত্ব অপরিসীম। অর্থনীতিতে যেভাবে গুরুত্ব আছে তেমন আছে এটার আমাদের ইতিহাস ও ঐতিহ্যের সাথে। আসলে ইলিশ শুধু মাছ না, এখন এটা আমাদের সংস্কৃতির সাথে মিশে গিয়েছে। তাই এই ইলিশ সম্পদ রক্ষায় আমাদের মন্ত্রণালয় বিভিন্ন ধরনের প্রোগ্রাম হাতে নিয়েছে, কারণ জলবায়ু পরিবর্তনের সাথে এবং আমাদের উজান থেকে পানির প্রবাহ হ্রাস পাওয়ার মাধ্যমে ইলিশের পরিবেশ আগের তুলনায় অনেকটা বিঘ্নিত হয়েছে। তো এই বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্য মন্ত্রণালয় থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং একটা প্রকল্পও আছে। এই ইলিশ সম্পদের যাতে টেকসই ব্যবস্থাপনা আমরা করতে পারি সেজন্য কখনো কখনো আমরা ইলিশ মাছের মাছ ধরা বন্ধ রাখি, কখনো ঝাটকা ধরা বন্ধ রাখি। এরপরেও অবৈধ যেসব জাল আছে সেই জাল ব্যবহার নিষিদ্ধ করা হয় এবং আমাদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী যে বিভিন্ন বাহিনী আছেন, নৌবাহিনী, কোস্টগার্ড এবং নৌ পুলিশ, এদের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন এই কাজগুলিতে সার্বিকভাবে সহযোগিতা করে। ধন্যবাদ। আমরা একটু ডক্টর আব্দুল ওহাব স্যার আপনার কাছে জানতে চাই, আপনি দীর্ঘদিন ধরে রয়েছেন মেরিটাইম ইউনিভার্সিটির সঙ্গে, সেখানে আপনারা মৎস্য অধিদপ্তরের সাথে টেকসই এই যে ইলিশ উৎপাদন কিংবা তার ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগে কাজ করছেন, সেই অভিজ্ঞতাটা একটু বিশ্লেষণ করবেন। আমি বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির মেরিন ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার ডিপার্টমেন্টে গত 1.5 বছর হলো যোগদান করেছি। তার আগে 8 বছর ওয়ার্ল্ড ফিশে চিফ অফ পার্টি ইকো ফিশ প্রকল্পে নিয়োজিত ছিলাম এবং তখন মৎস্য অধিদপ্তরের সাথে এই শুধু ইলিশ সম্পদ সংরক্ষণ, টেকসই আহরণ, বিপণন এবং জেলেদের আর্থসামাজিক উন্নয়নের ভূমিকা রাখতে মৎস্য অধিদপ্তরকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করার সুযোগ হয়েছিল। তারই সূত্র ধরে এখন মেরিটাইম ইউনিভার্সিটিও ইলিশ প্রজেক্ট চলমান রয়েছে। সেই সময়কার 2-4টি কথা বললে কিছুটা অভিজ্ঞতা বিনিময় করা সম্ভব হয় বিধায় আমি এই কথাটি নিয়ে আসি। সেটা হলো এই, বাংলাদেশ সরকার 2002-03 সালের দিকে যখন ইলিশ একেবারেই নিম্ন পর্যায়ে নেমে আসে 1,90,000 টন এবং বাজারে ইলিশ ছিলই না বলতে গেলে, তখন সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। মৎস্য অধিদপ্তরের মাধ্যমে 2005 সালে 5টি অভয়াশ্রম সৃষ্টি করা হয় এবং অনেকগুলো প্রোগ্রাম হাতে নেওয়া হয় যাতে ইলিশ আবার রিভাইভ করে। প্রচেষ্টাতে 5% হারে বাড়তেছিল, কিন্তু সেটি 2015 সালে এসে একটা টার্ন নেওয়ার পরে আপনার 2016 থেকে 2022 সাল পর্যন্ত এই ধারা অব্যাহত আছে এবং এখন আমরা ইলিশে সারা পৃথিবীতে 86% সেদিক দিয়ে বাংলাদেশ সরকার তথা মৎস্য অধিদপ্তর, মৎস্য গবেষণা ইনস্টিটিউট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সবার প্রচেষ্টায় ইলিশ একটি পর্যায়ে এসেছে এবং সুন্দর ব্যবস্থাপনা যদি অব্যাহত রাখা যায় ইলিশ সম্পদকে আমরা রক্ষা করতে পারবো বিধায় আমি বিশ্বাস করি।
জি, নিঃসন্দেহে আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আসবো আপনার কাছ থেকে। চলে যেতে চাই এই মুহূর্তে ক্যাপ্টেন সাইফুল ইসলাম আপনার কাছে। আপনি দীর্ঘদিন ধরে কোস্টগার্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। আমরা জানি ইলিশ একটি জাতীয় অর্থনীতিতে বেশ বড় ভূমিকা রাখে, ইলিশ রপ্তানি বা এই যে ইলিশ আহরণ থেকে শুরু করে উৎপাদন। সেই জায়গায় আপনারা জাটকা ইলিশ সংরক্ষণে কিভাবে কাজ করছেন, এবং যদি বলা যায় যে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ড কিভাবে তারা অবদান রাখছে? যদি আমরা সরাসরি আপনার প্রশ্নে চলে যাই, সেটা হবে যে সরকারি এবং বেসরকারি অনেক সংস্থা এই জাটকা এবং মা ইলিশ সংরক্ষণে কাজ করছে। তো শুরুতেই আসবে আমাদের মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়, তারপরে মৎস্য অধিদপ্তর এবং এর সঙ্গে আরও অন্যান্য ওই অধিদপ্তরের মন্ত্রণালয়ের অন্যান্য ডিপার্টমেন্ট। এরপরেই আসবে হচ্ছে আপনার স্থানীয় প্রশাসন, জেলা এবং উপজেলা প্রশাসক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার মধ্যে আমরা কোস্টগার্ড, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ নৌ পুলিশ, বিজিবি আছে, র্যাব আছে ইত্যাদি। একই সঙ্গে বিভিন্ন এনজিও আছে, বিভিন্ন সামাজিক সংস্থা আছে, মৎস্যজীবীরা আছে, তারপর আড়তদাররা আছে এবং মৎস্য সমিতিরা আছে। এরা সবাই মিলে এই ইলিশের রক্ষায় কাজ করে। তো যদি আপনি সমন্বয়ের কথাটা বলেন, তো প্রথমেই মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে একটা মিটিং হয়, যেখানে আমি যে সংস্থাগুলোর কথা বললাম সব সংস্থা থেকে প্রতিনিধি উপস্থিত থাকে। সেখানে কর্মপরিকল্পনা করা হয়, ভবিষ্যৎ কৌশল এবং দায়িত্ব বন্টন করা হয়। এই দায়িত্ব বন্টন পাওয়ার পর আমরা কোস্টগার্ড আমাদের নিজস্ব অর্গানাইজেশনে আমরা একটা মিটিং করি। এটা হলো দ্বিতীয় ধাপ। এই মিটিংয়ের মাধ্যমে আমরা আমাদের সব জোনের সঙ্গে আমরা বলে দিই এবং তাদের দায়িত্ব ভাগ করে দিই। তো দায়িত্ব ভাগের পর আমাদের নির্দেশনা কোস্টগার্ড সদর দপ্তর থেকে চলে যায়। তারপরে শুরু হয় তৃতীয় ধাপ, মোতায়েন। আমরা আপনার 4টা জোনে 4টা বেস, 58টা বিভিন্ন আউটপোস্ট এবং স্টেশন এবং 9টা অস্থায়ী স্টেশন বিশেষত এই ইলিশ এবং জাটকার জন্য মোতায়েন করা হয়। এর মাধ্যমে আমরা সারা দেশে মৎস্য ইলিশ এবং জাটকা রক্ষায় কাজ করে থাকি। এটা কি ওই সমন্বিত উদ্যোগেই করেন? আপনি বলছিলেন অন্যান্য যে এনজিও কিংবা আরও যে সিটি কর্পোরেশন থেকে শুরু করে অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে তাদের সাথে সমন্বয় করেই পুরো কাজটা হয়। হ্যাঁ, কখনো বিশেষ করে মৎস্য অধিদপ্তরের সঙ্গে আমাদের সারাক্ষণ সমন্বয় থাকে। যখনই আমরা অভিযান, এই সবার শেষে যে অভিযান স্টেপ, যেটা অভিযান শুরু হয় মোতায়েনের পর, আমরা মোতায়েন পরিচালনা করি হচ্ছে বিভিন্ন ইনফরমেশনের মাধ্যমে, গোয়েন্দা তথ্যের মাধ্যমে। তো গোয়েন্দা তথ্য কখনো আমাদের নিজস্ব হয়, কখনো মৎস্য অধিদপ্তর থেকে হয়। তো সার্বিকভাবে যখন আমরা একটা তথ্য পাই, তখন আমরা মৎস্য অধিদপ্তরের স্থানীয় প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হয়, পুলিশের সঙ্গে, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। তো যারা এখানে এই 3টা অংশ আমাদের আইন প্রয়োগ করতে গেলে এবং আইন প্রয়োগ করতে যখন আমরা অভিযানে যাই, অভিযান শেষে আমরা যেটা জব্দ করে নিয়ে আসি, অবৈধ জাল, অবৈধ বোট, অবৈধ মাছ, এগুলার একটা ডিসপোজাল হয়, একটা ব্যবস্থাপনা হয়। তখনও আমরা মৎস্য অধিদপ্তরের রিপ্রেজেন্টেটিভকে উপস্থিত রাখি এবং আইনগতভাবে এগুলো আমাদের ডিসপোজাল হয়। কোনো জিনিস জাল, অবৈধ জাল যেটা আইনতভাবে পুড়িয়ে ফেলা হয়, মাছগুলো গরিবদের মাঝে বিতরণ করা হয়। আবার কখনো কিছু মাছ আমরা নিলামে করে সরকারি কোষাগারে জমা দিই এবং বাকিদেরকে যারা দুষ্কৃতিকারী এটার সঙ্গে জড়িত এবং তাদের জব্দকৃত বোট আমরা এটা থানায় হস্তান্তর করি। ধন্যবাদ। আমরা আসবো আপনার কাছে আবারও পরবর্তী প্রশ্ন নিয়ে। আমি এই মুহূর্তে আবারও সচিব স্যার আপনার কাছে আসতে চাই। আপনারা দীর্ঘদিন ধরেই কাজ করছেন এসব নিয়ে, ইলিশ রক্ষায় সরকারের পদক্ষেপের কথা বলছিলেন আপনি, এবং কি কার্যক্রম বাস্তবায়ন হয়েছে এর মধ্যে? এই যে ইলিশ সংরক্ষণ, উৎপাদন কিংবা যে ব্যবস্থাপনার কথা বলছি, অনেক ধরনের কার্যক্রম রয়েছে আপনাদের মন্ত্রণালয়ের উদ্যোগে, অধিদপ্তর কিংবা আরও আনুষঙ্গিক সব কিছু মিলিয়ে কি কার্যক্রম এখন পর্যন্ত বাস্তবায়ন হয়েছে একটু? আমি কার্যক্রমের বিষয়ে বলার আগে একটু ইলিশের যে অভ্যাস সেটা সম্পর্কে একটু বলতে চাচ্ছি। ইলিশ আসলে একটা মাইগ্রেটরি ফিশ। সে তার জীবনচক্রের কিছু অংশে নদীতে থাকে, বাকি অংশ তার সমুদ্রে থাকে। তা এখন আমাদের বাংলাদেশের নদীতে কি হয়, ইলিশ ডিম পাড়ার যখন তার ডিম ছাড়ার সময় আসে তখন সে আমাদের নদীতে চলে আসে। ডিম দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে বাচ্চা ফুটে বের হয় এবং এই বাচ্চাগুলো আস্তে আস্তে
আপনার স্রোতে ভেসে ভেসে মানে ভাসতে থাকে। এরপরে তারা যখন সাঁতার কাটতে শিখে তখন তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের এই নদীতে অবস্থান করতে চায়, এবং তখন আমাদের দায়িত্ব হয়ে দাঁড়ায় প্রথমের দায়িত্ব হলো যে মা ইলিশকে রক্ষা করা, দ্বিতীয় দায়িত্ব দাঁড়ায় হলো এই ছোট ইলিশের পোনাগুলিকে রক্ষা করা। এবং এগুলি করার জন্য আমরা প্রথমে এই যে মা ইলিশ যাতে ধরা না হয় এই জন্য 22 দিনের জন্য আমরা এই মাছ ধরা সম্পূর্ণরূপে এই ইলিশের মা ইলিশ ধরা বন্ধ রাখি, এবং তখন আমরা তাদেরকে ভিজিএফ, এই যারা ইলিশ ধরার সাথে সংশ্লিষ্ট আছে তাদেরকে ভিজিএফ দেই, মানে খাদ্য সহায়তা দেই। আবার যখন এই আপনার ঝাটকা ধরা বন্ধ করা হয় তখন এটা প্রায় 8 মাসের মতো এটা বন্ধ থাকে, এবং তাদেরকেও আমরা খাদ্য সহায়তা দিয়ে থাকি এই জেলে ভাইদের, যাতে তাদের কষ্ট না হয়, যাতে তাদের সন্তান কান্না করলে আবার তো সে জাল নিয়ে নদীতেই আসবে, এই বিষয়গুলো যদি না হয় সে কারণে আমরা চেষ্টা করছি তাদেরকে একটা কমফোর্ট জোনের মধ্যে রেখে তারপরে এই সম্পদটাকে রক্ষা করতে। বেসিক্যালি যদি দেখেন যে এই মাছ কিন্তু ওই জেলে ভাইয়েরাই ধরেন, তারাই বিক্রি করেন, এবং এটার জন্য তাদের আসলে আলাদা তেমন কোনো রেভিনিউ সরকারকে দিতে হয় না, তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য তারা এটা ব্যবহার করেন। সে কারণে আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে চেষ্টা করছি তাদেরকে সচেতন করে গড়ে তোলা, যাতে তারা এইগুলো রক্ষা করেন। এবং আমাদের আর একটা আছে, চিন্তাভাবনা আছে, একটু আগে আমাদের প্রফেসর সাহেব বলছিলেন যে 6টা অভয়াশ্রম আছে। আসলে এতদিন অভয়াশ্রমগুলোর ব্যাপারে আমাদের ছিল আমরা একটা সুনির্দিষ্ট সময়ে এই অভয়াশ্রমগুলো রক্ষা করতাম। এখন আমরা ভাবছি যে অভয়াশ্রমগুলোর কিছু একটা অংশ আমরা স্থায়ীভাবে একটা নির্দিষ্ট সময় কয়েক বছরের জন্য সংরক্ষণ করব, এবং এগুলো সংরক্ষণ করতে হলে আমাদের বর্তমানে যে সার্ভেলেন্স আছে, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে সহযোগিতা করছেন, এদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য আমাদের টেকনোলজির কিছু উন্নয়ন দরকার। আমরা ভাবছি ড্রোন ব্যবহার করব, এবং এই ড্রোনগুলি হবে মিলিটারি গ্রেডের একটু নিচের গ্রেডের ড্রোন। আপনি জানেন যে বাংলাদেশের যে আইন সেখানে ড্রোন ব্যবহার করায় অনেক নিষেধাজ্ঞা আছে, সে কারণে আমরা বিমান বাহিনীর সাথে একটা MOU করেছি, একটা ড্রাফট MOU এর আগে করেছি, এবং আমরা যে ড্রোনগুলি কেনার স্পেসিফিকেশন তৈরি করেছি সেই ড্রোনগুলো 180 কিলোমিটার পর্যন্ত ফ্লাই করতে পারে, এবং এটা হাইব্রিড ড্রোন। মানে এই ড্রোনগুলো দিয়ে কি পর্যবেক্ষণ, এই ড্রোনগুলির মাধ্যমে যেটা করা হবে, একটু আগেই আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলছিলেন যে বিভিন্ন সময়ে যারা বিশেষ করে অবৈধভাবে মাছ শিকার করতে চায় তারা যেরকম এই মাছ শিকারের চেষ্টা চালায়, আবার তাদেরকে প্রতিহত করতে যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যায় তাদের উপরে হামলা চালানোর চেষ্টা করে। হ্যাঁ, আমরা এটা নিয়মিতই দেখি। তাই এই যে নিয়মিত আমরা যেটা দেখি, এখন প্রত্যন্ত অনেক এলাকায় আসলে সে মাছ ধরছে, এটা আমাদের নলেজে আসা খুব কঠিন, কিন্তু আমরা যদি ড্রোনের মাধ্যমে সার্ভেলেন্সে এটা রাখতে পারি। প্রথমে আমরা প্ল্যান করেছিলাম যে বিমান বাহিনীকে আমরা 2টো ড্রোন দেব, তারপরে কোস্টগার্ড আগ্রহ প্রকাশ করেছে এবং নৌবাহিনীও আগ্রহ প্রকাশ করেছে। এই ড্রোন দেওয়ার অর্থ এই নয় যে আমি কোনো বিশাল সন্ত্রাসীকে ধরছি, কাউকে তাড়া করছি, তা না, আমি আসলে তাকে সচেতন করছি এবং সুরক্ষার জন্য। হ্যাঁ, সুরক্ষার জন্য, কারণ সেও যে কোনো বিপদে পড়লে তাকেও যাতে রক্ষা করা যায় সেটাও সরকারের দায়িত্ব। এখন আমরা এই ড্রোনগুলির মাধ্যমে যেটা করব ভাবছি সেটা হলো যে এই আমাদের অভয়াশ্রমগুলো তো রক্ষা করবেই, এগুলো সার্ভিলেন্সে থাকবে, প্লাস অন্যান্য সময় যখন আমরা বিভিন্নভাবে খবর পাই যে অমুক জায়গায় একটা ঘটনা ঘটছে, তখন সেখানে একটা জাহাজ স্পিডবোট পাঠাতে যত সময় লাগে তার চেয়ে একটা ড্রোন কিন্তু অনেক দ্রুত চলে যাবে সেখানে, কারণ আমাদের এই ড্রোনগুলো 24 আওয়ার্স এই যে বাহিনীগুলোর হাতে দেব তাদের বেইজে তারা এটা দেখাশোনা করবেন, এবং তার কাছে যখন একটা থেকে ফোন আসবে, আমাদের নির্দিষ্ট কতগুলো থাকবে, মানে ফোকাল পয়েন্ট থাকবে যার মাধ্যমে যোগাযোগগুলো হবে, তখন ওখানে সে ড্রোনটার সাথে সাথে পাঠিয়ে দেবে। এই ড্রোনগুলোর একটা বিশেষত্ব থাকবে, সে হাই রেজুলেশনের ছবি তো তুলবেই, আর একটা যিনি ড্রোন অপারেট করবেন তিনি যখন যে কথাগুলো বলবেন সেটা মেগাফোনের মাধ্যমে ওখানে শোনা যাবে। তিনি তখন বলবেন যে তোমরা দ্রুত সরে যাও, তা না হলে তোমাদেরকে অ্যারেস্ট করা হবে, তোমাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। তাই এর মাধ্যমে আমি আশা করছি আমার জেলে ভাইয়েরা আরও অনেক সচেতন হবেন, এবং একজন জেলেও শাস্তির আওতায় আসবেন না, সচেতনতার আওতায় আসবেন, এবং সবাই সচেতন হবেন। জি, ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাব, ফিরে আসছি একটু পর।
ডক্টর আব্দুল ওহাব স্যার, আপনার কাছে আবার আসতে চাই। দেশের ইলিশ সম্পদ রক্ষায় অভয়াশ্রমের গুরুত্ব কতটুকু, এবং কিছুক্ষণ আগে বলছিলেন যে দেশে 5টি বা 6টি অভয়াশ্রম চিহ্নিত করা রয়েছে, সেগুলোর আসলে গুরুত্ব কতটুকু একটু জানতে চাই আপনার কাছে। সচিব মহোদয়ের কাছ থেকে আমরা আরও অনেকগুলো জিনিস জানতে পারলাম, যাতে অভয়াশ্রমের কার্যকারিতা আরও বেড়ে যাবে। বাংলাদেশে 5টি অভয়াশ্রম ছিল, পদ্মায় 1টি, মেঘনায় 2টো, তেঁতুলিয়া রিভারে 1টি, আধারমানিক রিভারে 1টি। এই 5টার পরে মৎস্য অধিদপ্তর বাংলাদেশ সরকারের নির্দেশনায় আর একটি অভয়াশ্রম তৈরি করে, সেটা হলো কীর্তনখোলা, গজারিয়া, আড়িয়াল খাঁ এবং মেঘনা নদীর অংশবিশেষ নিয়ে মেহেন্দিগঞ্জ এবং হিজলা এই জায়গাটিকে চিহ্নিত করে ওখানে একটা অভয়াশ্রম করা হয়েছে, যাকে আপনার এই জাটকা মাছের একটি খনি হিসাবে আখ্যায়িত করা হয়। এত ভালো, এত পরিমাণ, এবং যতগুলি গোলমাল হয়ে থাকে এই জায়গাগুলিতে মানুষ প্রচণ্ড আগ্রহী পড়ে। আপনার ইলিশের বাচ্চা হওয়ার পরে চাপিলি বলে অত্র অঞ্চলে, গ্র্যাজুয়ালি যখন বড় হয়, সচিব মহোদয় যথার্থই বলেছেন যে এরা আমাদের জলাশয়ে প্রায় 8 মাস মতো থাকে। আপনার অক্টোবর মাসের দিকে ব্রিড করে, অক্টোবর নভেম্বরের দিকে আপনার সেই সময় 22 দিনের মামাস যে ধরা বন্ধ, ওইটাই ব্রিডিং টাইম। আমরা 22 দিন করেছি কেন, বেশিও হতে পারতো না। আমরা চেয়েছি কত অল্প সময় আমাদেরকে রক্ষা করতে হয়, এগুলো এত দরকার নাই, কারণ মাছ ধরতেও তো হবে। তো এই পোনাগুলো, আমাদের নদীগুলো খুব পুষ্টি সমৃদ্ধ, তাই নদীর বাঁক, চর এইগুলোতে এই পোনাগুলো লালিত পালিত হয়, এবং যখন তারা একটু বড় হয়, আমাদের হিসাবে 25 সেন্টিমিটারের নিচে 23-24 সেন্টিমিটার পর্যন্ত, তখনই আপনার উত্তর দিক থেকে যখন পানি আসে, সেই পানির স্রোতে, নববর্ষার যে পানি, তার স্রোতে সাগরে চলে যায়। তাই এই যে অভয়াশ্রমগুলো, এগুলো অনেক পরীক্ষা নিরীক্ষার পরে তৈরি করা হয়েছে, যেখানে আপনার এই পোনাগুলি লালিত পালিত হয়। তো এই অভয়াশ্রমগুলি রক্ষা করা দরকার। একবার তো মাছ রক্ষার জন্য করা হচ্ছে, আর একবার দরকার হচ্ছে পোনাগুলিকে রক্ষা করার জন্য। তো এই অভয়াশ্রমগুলিকে পোনা রক্ষা করতে যদি সকল মহল সহযোগিতা করে, তাহলে ইলিশের পরিমাণ বাড়বেই বাড়বে। এখন এই অভয়াশ্রমগুলি একদিকে পুষ্টিকর খাবার দেয়, সেই সাথে সাথে আপনার এই পোনাগুলিকে বেড়ে ওঠার জন্য পরিবেশের যা যা দরকার সবগুলোই এই অভয়াশ্রম থেকে সে পেয়ে থাকে। আর একটি সহ উপকারী আছে, সেটা হলো এই, আমরা ইলিশকে রক্ষা করছি বটে, কিন্তু এই পানিতে তো আরও অন্যান্য প্রজাতির মাছও রয়েছে, যেমন নদীর পাঙাশ, রিটা, বাঘাড়, নানা ধরনের মাছ। এই অভয়াশ্রমগুলি কিন্তু এই মাছের জন্য বিচরণ ক্ষেত্র এবং তাদের থাকার জায়গা। তো যখন আমরা ইলিশ মাছের পোনাকে রক্ষা করি, সেই সাথে সাথে সকল অভয়াশ্রমে অন্যান্য মাছেরও পরিমাণ বেড়ে যায়। তাই এই সময় জেলেদের মধ্যে একটি প্রবণতা আসে যে ইলিশ যদি না ধরতে পারি, তাহলে আমরা চাই ব্যবহার করব। বাঁশের তৈরি করা অনেক বড় বড় বাঁশের খাঁচা, যাকে চাই বলা হয়, তার মধ্যে এক ধরনের লিওর দেওয়া হয়, যাতে নাকি আপনার মাছ আকৃষ্ট হয়। যেমন পচা মাছ দেওয়া হয়, বিভিন্ন অ্যানিম্যাল দেওয়া হয়, সব আসে, ওরা তুলে বিক্রি করে। এবং সেটিও এখন বাংলাদেশ সরকার ডফের মাধ্যমে নিয়ন্ত্রণ করছে, চাই তুলে ফেলছে। তাতে করে নদ নদীতে কিছুদিন আগেও যেখানে আগে পাঙাশ পাওয়া যেত না, সেখানে পাঙাশ, রিটা, এই মাছগুলোরও একটি বিরাট প্রাচুর্যতা দেখা যাচ্ছে। তাই অভয়াশ্রমগুলি শুধু ইলিশ রক্ষা করছে না, নদীকে রক্ষা করছে। এবং আমরা যে এই যে পিরিয়ডটাতে নদীতে যে নৌকা গেল না, নদীর উপরে যে অত্যাচার হলো না, একে নদীর সক্ষমতা এবং রেজিলিয়েন্স বৃদ্ধি করে, নদীর নিজস্ব টেকসই বৃদ্ধি হয়, নদীর পরিবেশটা মাছের জন্য অনুকূল হয়। তাই অভয়াশ্রম নানাবিধভাবে উপকার করে থাকে। তেমন অভয়াশ্রম সংরক্ষণ কিংবা ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। এবং গৃহীত পদক্ষেপের কথা যে শুনছি, সেটা যদি এসে থাকে, তাহলে আমরা বিজ্ঞানীদের এটা দায়িত্ব হবে যে 100 কিলোমিটার অভয়াশ্রমের কোন জায়গাটি স্ট্র্যাটেজিক্যালি সব থেকে গুরুত্বপূর্ণ, তুমি সেই 25 বা 50 কিলোমিটার নির্ধারণ করে দাও। এর জন্য গবেষণা দরকার হবে। যাই পদ্মাতে শুধুমাত্র 20 কিলোমিটার হয়তো আছে, কিন্তু আমরা প্রপোজ করেছি নতুন স্ট্র্যাটেজিতে যে এইটা পদ্মাটি আরও বৃদ্ধি হবে। সাথে সাথে কোন অঞ্চলটি করতে হবে, সেটা যদি হয়, তাহলে ড্রোন দ্বারাই এটাকে রক্ষা করাটি আরও সহজ হবে, এবং সেটা হবে পার্মানেন্ট, 3-4 ইয়ার্সের মতন কন্টিনিউয়াস থাকবে। তাতে দেখা যাবে নদীর মাছের প্রাচুর্যতা আরও বেড়ে যাবে। ক্যাপ্টেন সাইফুল ইসলাম, আপনার কাছে আবারও এলাম। আমি যে প্রশ্নটি রাখতে চাই এবার, আপনারা যেহেতু আইন প্রয়োগ করে থাকেন, এই যে ইলিশ রক্ষা কিংবা মাছ রক্ষায় কোস্টগার্ড নিয়মিতভাবেই পরিচালনা করছে তাদের যে কার্যক্রম,
সেটির আলোকে জানতে চাই যে দেশের ইলিশ সম্পদ সংরক্ষণে কি কি আইন রয়েছে এবং এই আইন ভঙ্গ করলে কি কি সাজা রয়েছে সেটি যদি বিস্তারিত বলেন। আমরা ইলিশ জাটকা সংরক্ষণের জন্য জাটকা ধরা, জাটকা বিক্রয় করা, পরিবহন করা এবং মজুত করা নিষিদ্ধ একটি আইন আছে, যেখানে 10 ইঞ্চি বা 25 সেন্টিমিটারের কম এই মাছটাকে ইলিশের জাটকা বলা হয়, যেটা 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত এই 8 মাস সময়ে এটা ধরা, এটা বিক্রি করা, এটা পরিবহন করা এবং মজুত করা আইনত দণ্ডনীয় অপরাধ। এরপরে আরেকটা আইন আছে ইলিশের বিচরণ ক্ষেত্র এবং প্রজনন মৌসুমে 22 দিন মৎস্য আহরণ নিষিদ্ধ। দ্য প্রোটেকশন অ্যান্ড প্রিজারভেশন অফ ফিশারিজ অ্যাক্ট 1985 2015 সালে যেটা সংশোধিত হয়েছে, এর 13(1) এবং এ অনুযায়ী 6টি অভয়াশ্রমে বছরের নির্দিষ্ট সময়ে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকে। এই একই আইনের বি তফসিলে আছে যে আশ্বিন মাসের ভরা পূর্ণিমার দিন তার 4 দিন আগে থেকে এবং পূর্ণিমার দিন এবং পূর্ণিমার পরের 17 দিন, এই সর্বসাকুল্যে এই 22 দিন ইলিশ মাছের প্রজননের জন্য সারা দেশে ইলিশ মাছ ধরা নিষেধ। তো এই আইনগুলো যারা ভঙ্গ করবে তাদেরকে কমপক্ষে 1 বছরের এবং ঊর্ধ্বে 2 বছরের সাজা অথবা 5,000 টাকা জরিমানা করা হয়, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। তো আমরা যখন বাংলাদেশ কোস্টগার্ড শুধু ইলিশের জন্যই অভিযান করে না, 58 দিন এর পাশাপাশি আছে 58 দিন সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ। অভয়াশ্রমে আমরা অভিযান চালাই এবং যখন জাটকা অভিযান নিষিদ্ধ অভিযান চলতে থাকে ওই সময়ে বিশেষ কম্বিং অপারেশন করা হয়। এই অপারেশনগুলো আমরা করি। গত 2024-25 সালে শুধুমাত্র বাংলাদেশ কোস্টগার্ড মৎস্য সম্পদ রক্ষায় বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করে অবৈধ জাল, এটার সঙ্গে জড়িত বিভিন্ন ধরনের মাছ, জাটকা, অবৈধভাবে ধরা জাটকা, বোট ইত্যাদিতে প্রায় 14,468 কোটি টাকার সম্পদ রক্ষা করেছে। কোস্টগার্ড এইভাবে মৎস্য সম্পদ রক্ষায় দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে। যে আইনগুলোর কথা বলছিলেন বা যে আইনের প্রয়োগগুলো করেন আপনারা, তাতে কি আসলে পরিপূর্ণভাবে সেটি বন্ধ হচ্ছে কিনা বা কি পর্যায়ে রয়েছে আসলে? হ্যাঁ, দেখেন, এইটার জন্য আমাদের সবার সহযোগিতা প্রয়োজন। আমরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আমাদের আইন প্রয়োগের সময় আমরা যাদেরকে পাই আমরা তাদেরকে ব্যবস্থা নেই। দেশের প্রায় আমাদের নিবন্ধিত জেলে সম্প্রদায় আছে, জেলে ফিশারিজ আইডি কার্ড নিয়ে আছে প্রায় 14 লক্ষের উপরে। তারপরে বোট আছে প্রায় 30,000-এর মতো। তো এই যে একটা বিশাল একটা সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের অভিযানের সময়ে আমরা ন্যূনতম পক্ষে যারা অবৈধভাবে ধরে এবং আমরা যেই এলাকাগুলোতে আমাদের মোতায়েন হয় সেই এলাকাগুলোতেই বেশি ইলিশ মাছ অবৈধভাবে ধরে এবং এই এলাকাগুলোতে যদি আমাদের অভিযান আমরা যে চালাই এর জন্যই বেশিরভাগ মাছ ধরা থেকে মুক্তি পায়। তো আমি মনে করি আমাদের অভিযানের ফলে জাটকা এবং ইলিশ মাছের সুরক্ষা ঠিকমতো হচ্ছে। আর আমাদের এই জন্য অবশ্যই আমাদের এই খাতে যেসব আমাদের জেলে ভাইয়েরা জড়িত, আমাদের মৎস্য সমিতি, মৎস্য মালিক সমিতি, আড়তদার যারা জড়িত, তাদের সহযোগিতা আমরা অবশ্যই চাই এবং এই জন্য এই সবার সহযোগিতা পেলে আমাদের সাফল্য আরও বাড়বে। জি, ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আসবো আপনার কাছে আবারও। আমি স্যার আপনার কাছে আবারও জানতে চাই, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। মূল যে বিষয়টি যে জাটকা ও ইলিশ ধরা নিষিদ্ধ থাকে যেই সময়টায়, একটা নির্দিষ্ট সময় করে দেওয়া থাকে সরকারের পক্ষ থেকে, সেই সময়টায় জেলেদেরকে আপনারা সহায়তা দেন। সেটারও অনেকগুলো নাম আছে, ভিজিএফ সহায়তা বা চাল কিংবা অন্যান্য যে সহযোগিতাগুলো করেন, সেটি জেলেদের কি ধরনের সহায়তা দেন? ইলিশের টেকসই উৎপাদন ব্যবস্থাপনায় কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে আপনাদের সামনে এবং সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলার উপায় কি কি? আপনারা কিভাবে সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করছেন? আমি একটু আপনার এই প্রসঙ্গটায় একটু ঘুরে আসতে চাই। আমি আমাদের কোস্টগার্ডের যে প্রতিনিধি যে বিষয়টা বলছিলেন সেই বিষয়টা থেকে একটু শুরু করি। এই আমাদের যে আইনটায় এখানে আগে শাস্তিতে বলা ছিল যে কমপক্ষে 1 বছরের মানে জেল এটা থাকতে হবে। তার মানে কেউ যদি আইনের আওতায় ধরা পড়ে এবং সে যদি বিচারে শাস্তি পায় তাহলে তাকে কমপক্ষে 1 বছর জেল দিতে হচ্ছে।
তো আমরা আসলে অনেক ক্ষেত্রে দেখলাম, আমরা এই পুরো বিষয়টা বিবেচনা করে দেখলাম যে সবাই আসলে অপরাধের জন্য আসে না। কেউ জীবন বাঁচানোর জন্য তার সন্তানকে মানে ক্ষুধা থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে, অনেক সময় এরকম কাজটা করে থাকে। সেই কারণে অপরাধের গুরুত্ব অনুসারে যাতে বিচার করা যায়, সেই কারণে আমরা এই আইনটার সংশোধন করেছি এবছর সংশোধন করেছি। এবং আমরা এখানে বলে দিয়েছি মানে সর্বোচ্চ 2 বছর সাজা। 1 বছর যে কথাটা ছিল যে কমপক্ষে 1 বছর, এই শব্দটা বাদ। এখন যদি দেখা যায় যে একজন সাধারণ লোক সে খুবই নিতান্ত মানে তার পেটের দায়ে একটা এই অপরাধটা করেছে, অথবা সে একটা জাল দিয়ে শুধু মাছ ধরেছে, তাহলে তার শাস্তিটা সেই লেভেলে হবে। আবার কেউ যদি ট্রলার নিয়ে নেমে যায়, কেউ যদি অনেক টাকা ইনভেস্ট করে নেমে যায়, তাহলে তার শাস্তিটা আরও বড় লেভেলে হবে, তার সাথে জরিমানা পর্যন্ত হবে। এই কারণে আমরা এটা অনেক বেশি জেলে বান্ধব এবং মানবিক করেছি, আমার মনে হয় এটা আমরা করেছি। আর আপনি ভিজিএফের যে মানে আমাদের খাদ্য সহায়তার যে বিষয়গুলো, সেগুলো আমি আগে বলেছি যে বিভিন্ন খাদ্য সহায়তা দেওয়া হয়। এছাড়াও আমাদের যে ইলিশের যে প্রকল্পটা আছে, ইলিশ সম্পদ উন্নয়নের যে প্রকল্প আছে, এই প্রকল্পের মাধ্যমে আমরা জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা রেখেছিলাম এবং তাদেরকে বকনা বাছুর, তারপরে ছাগল, এরকম অনেক কিছু দেয়া হতো, যাতে তারা বিশেষ করে এগুলো তো আর ওই জেলে ভাই করবে না, বকনা পালবে না, বেশিরভাগ ক্ষেত্রে মায়েরা সাধারণত এগুলো পালেন, যে সে তার বাসার অন্যান্য কাজের পাশাপাশি এগুলো একটা যদি গরু একটা ছাগল পালতে পারেন, তাহলে এটা একসময় বিক্রি করে তিনি একটা সম্পদ অর্জন করতে পারেন। আর একটা বিষয় খেয়াল করবেন যে আমরা ভিজিএফটা সবসময় খাদ্য সহায়তা হিসেবে যে দিচ্ছি, এটা কিন্তু মায়েদের হাতে যাচ্ছে। আমরা বিশ্বাস করি কোনো মায়ের হাতে খাবার যখন যায়, তখন সেই মা সেই খাবারটা সংরক্ষণ করে তার সন্তানদের খাবারটা নিশ্চিত করবেন। এজন্য আমরা তাদেরকে এই বর্তমানে 40 কেজি চাল দেওয়া হয় এই নিষিদ্ধকালীন সময়ে। আমরা এটা দাবি করেছি আমাদের অন্যান্য মন্ত্রণালয়ের কাছে, যারা এর সাথে সংশ্লিষ্ট, তাদেরকে অনুরোধ করেছি এটা প্রতি মাসে কমপক্ষে যাতে 50 কেজি করা যায় পরিবার প্রতি। যদি এটা সম্ভব হয়, তাহলে আমরা এটাতে আরও একটা ভালো কাজ করতে পারবো। আমি একটু আগের প্রশ্নে আবার ঘুরে আসি, যদি আপনি আমাকে পারমিট করেন। সেটা হলো যে এই ইলিশ সম্পদ ব্যবস্থাপনার জন্য বর্তমানে যে পরিস্থিতি হচ্ছে, আমাদের প্রফেসর সাহেব বলছিলেন যে আসলে মৎস্যবিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্র, এদের অসাধারণ ভূমিকা আছে গবেষণার ফলাফলে। তা আমরা রিসেন্টলি বর্তমানে এই জলবায়ু পরিবর্তনের কারণে এবং অন্যান্য যে বিভিন্ন কারণ আছে, এই পুরো কারণগুলো এবং বিভিন্ন জায়গায় চর পড়ে গেছে, এই পুরো কারণগুলো বিশ্লেষণ করার জন্য একেবারে ইলিশের সেই পুরো মাইগ্রেটরি যে রুট, মানে আপনার নদী থেকে আপস্ট্রিম থেকে শুরু করে একেবারে সমুদ্র পর্যন্ত এই যে পথে ইলিশ চলাচল করে, সেই পুরো পথে গবেষণা করার জন্য আমাদের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউশনকে আমরা একটা প্রকল্প নিতে বলেছি এবং অলরেডি প্রকল্পটা দাঁড় করানো হয়েছে, ফর্মুলেট করা হয়েছে। এটার মাধ্যমে আমরা অনুমান করতে পারছি, দেখা যাবে যে ইলিশ তাদের মাইগ্রেটরি রুটে যে বাধা পাচ্ছে, এর জন্য হয়তো বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন রকম থাকবে, যেরকম পানি সম্পদ মন্ত্রণালয়, তারপরে নৌ পরিবহন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং বিভিন্ন মন্ত্রণালয়ের হয়তো এর মধ্যে ইনভলভমেন্ট থাকবে। তখন আমরা সবাইকে নিয়ে আলাপ করে তারপরে একটা সমন্বিত মানে প্রকল্প নেব, যার মাধ্যমে আমাদের এই জাতীয় সম্পদ আমরা ইলিশকে ভালোভাবে রক্ষা করতে পারি এবং আমরা ইনডাইরেক্টলি এইটা রক্ষা করেই জেলে ভাইদেরকে সহায়তা করতে যাচ্ছি। জি, আমরা আলোচনায় ফিরবো আবারও। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আব্দুল ওয়াহাব স্যার, আমরা শুনছিলাম সচিব স্যার অনেক বিষয়ে বলছিলেন। আপনি তো বিশ্ববিদ্যালয়ে পড়ান, বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে গবেষণার কিছু কাজ থাকে, সেই জায়গা থেকে আপনার কাছ থেকে জানতে চাই যে ইলিশের যে উৎপাদন কিংবা সংরক্ষণ, সেখানে গবেষণা কতটা হচ্ছে এবং ভবিষ্যতে এই গবেষণা বাড়ানোর কোনো পরিকল্পনা বা প্ল্যান আছে কিনা, কি বলবেন? ইতিমধ্যে জানতে পারলেন সচিব মহোদয়ের কাছ থেকেই যে ইলিশের যে অভিপ্রায়ণ পথ বা মাইগ্রেটরি রুট, এটা নানাবিধভাবে যে বাধাপ্রাপ্ত হচ্ছে, তার প্রকৃত রুটটা কোনটা এবং কোন কোন ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই ক্ষেত্রে বিএফআরআই মৎস্য গবেষণা ইনস্টিটিউটকে অলরেডি নির্দেশ দিয়ে একটি প্রকল্প তৈরির পথে। এটা একটা ভালো উদ্যোগ, এই উদ্যোগটি আমাদের জন্য খুব কাজে লাগবে। বাংলাদেশের ইলিশ এবং আমাদের সাথে প্রতিবেশীরা ইলিশ আছে। আমাদের মায়ানমারে আপনার
ইরাবতী নদীতে আমাদের বে অফ বেঙ্গল থেকে ইলিশ যে গিয়ে থাকে, তেমনি আমাদের পশ্চিমের দিকে পশ্চিমবঙ্গের যে নদীগুলো সেখানেও আসে। আমরা সৌভাগ্যবান যে এই ইলিশের বড় অংশটি বাংলাদেশের পথ, এর মাঠঘাট, এর নদী নালার পানিকেই তারা বেছে নিয়েছে। আমাদের উপর দায়িত্ব হচ্ছে এই যে এই ইলিশের মাইগ্রেট করার বা আসার পথটা যেন আমরা উন্মুক্ত রাখি। তাই আমাদের যে পথ দিয়ে ইলিশটা নামে, ঢালচর বা এদিকে পায়রা নদীর মোহনা, এই জায়গাগুলো চর পড়ে যাচ্ছে, চর কবিরা, এগুলো সব চর পড়ে যাচ্ছে। এগুলো কেটে আমরা যেমন চর উঠুক সেটাও চাই, আবার মাছ এবং ইলিশের যে মাইগ্রেটরি রুটটা যেন ঠিক থাকে সেটাও আমরা চাই। এইরকম এই মাছের গতিপথের উপরে গবেষণা অব্যাহত থাকবে। ক্লাইমেট চেঞ্জের কারণে এই যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, যদি তাপমাত্রা বেশি বেড়ে যায়, ইলিশ মনে করতে পারে যে না বাংলাদেশে যাব না, কারণ সেখানকার পানি খুব গরম এবং সে যে অঞ্চলে ঠান্ডা পানি পাবে সেই দিকে চলে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত সেটা দেখা দরকার। তারপরে আর একটা কথা আজকে বলি, এটি বিজ্ঞানীদের জন্য সুবিধা হবে, সেটা হলো এই যে বাংলাদেশের ইলিশের থেকে পদ্মার ইলিশ সবাই খেতে চায়। তো পদ্মার ইলিশের কি বিশেষ বৈশিষ্ট্য আছে যার জন্য পদ্মার ইলিশই খেতেছে? আদৌ কি ইলিশের মধ্যে কোনো পার্থক্য আছে? আমরা গবেষণা করে পেয়েছি এবং সেটি বিদেশি গবেষণা জার্নাল, ইন্টারন্যাশনাল জার্নাল এসেছে, বাংলাদেশ সরকারকে অবহিত করা হয়েছে, ডিপার্টমেন্ট অফ ফিশারিজ জানে, বিএফআরআই জানে যে আমাদের বে অফ বেঙ্গল থেকে একই প্রজাতির ইলিশ কিন্তু 3টি ভ্যারাইটি, যেমন একই আম কিন্তু বিভিন্ন স্বাদের আম আছে, কাঁঠাল বিভিন্ন, তেমনই ধান কত প্রকার আছে। তাই ইলিশই নাম, ইলিশই সব, কিন্তু হাজারো বছরের এভলিউশন প্রক্রিয়াতে ইলিশকে 3টি গ্রুপ দেখতে পেয়েছি আমরা। সেটা হলো সাগর থেকে আসার সময় 3 গ্রুপ একই সাথে আসে ব্রিডিং বা প্রজনন মৌসুমে। একটি গ্রুপ, একটি অংশ, একটি স্ট্রেইন, তারা সাগরের মিলনস্থল মোহনা, ওখানেই ডিম পেড়ে ওখানেই চলে যায় সন্তানদেরকে রেখে। আর 2টো গ্রুপ সামনের দিকে চলে আসে, একটি মেঘনাতে থাকে, একটি পদ্মায় থাকে। ওই যে পদ্মায় যেটি আসে তার নাম হলো পদ্মার ইলিশ। তা আমাদের বাংলাদেশে যে 22 দিন গবেষণার লব্ধ ফল করা হয়েছে, এই 22 দিন কি সব ইলিশের জন্য ঠিক টাইম, নাকি এই বিভিন্ন নদীর আবার আন্তঃনদীর পার্থক্য আছে কিনা গবেষকবৃন্দ দেখতে পারে। প্রাথমিক গবেষণা আমরা আসবো আপনার কাছে, আবারও এই গবেষণার বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমি একটু ক্যাপ্টেন সাইফুল ইসলাম আপনার কাছে আবার আসতে চাই। আপনারা নদী পথে অনেক ধরনের চ্যালেঞ্জ নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে জাটকা রক্ষা এবং মা ইলিশ রক্ষায় কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় আপনাদেরকে একটু সংক্ষেপে বলবেন। আমরা প্রতিনিয়তই অভিযান করি, আর চ্যালেঞ্জগুলা একদম গ্রাউন্ড লেভেলে আমরাই ফেস করি। তো সেক্ষেত্রে আমি বলবো যে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে IUU ফিশিং, যেটাকে আমরা বলতে পারি ইলিগাল, আনরিপোর্টেড, আনরেগুলেটেড ফিশিং। এটা আমাদের মৎস্য সম্পদকে কী হারে ধরা হচ্ছে তার কোনো পরিসংখ্যান নেই। কতটুকু ধরা হচ্ছে, কতটুকু মৎস্য আমাদের রয়ে যাচ্ছে, সেই তথ্যগুলো ছাড়া এটা ধরা হয়ে যাচ্ছে। আর এরপরেই আসছে যে ট্রলিং। অবৈধভাবে আর্টিসানাল বোটগুলো ট্রলিং গিয়ার নিয়ে তারা সমুদ্রে ট্রল করে, যেটা আমাদের আইন অনুযায়ী সমুদ্রের 40 মিটারের বেশি গভীরতায় গিয়ে ট্রল করতে হয়। আর এই যে ইদানিং গত কয়েক বছর যাবৎ যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের নিজস্ব যে বোটগুলো, সেগুলোকে দেশীয় বোট, সেই বোটগুলো আর্টিসানাল বোট, তারা ট্রলিং গিয়ার লাগিয়ে 10 থেকে 20 মিটার গভীরতায় তারা ট্রল করে। তো এতে করে যেটা হয়, আমাদের সব তলদেশের, সাগরের তলদেশটা নষ্ট করছে, মাছের বাস্তু সংস্থানটা নষ্ট হচ্ছে, সব ধরনের মাছ এখানে তারা ধরে ফেলছে। এতে করে বাই ক্যাচ বেশি হয়, বাই ক্যাচ বেশি হওয়ার জন্য যে মাছগুলো তাদের দরকার নেই সেই মাছগুলা ধরা হয়ে যাচ্ছে, এবং এই মাছগুলো হয়তো বড় হয়ে আমাদের ব্যবসায়িকভাবে, বাণিজ্যিকভাবে রপ্তানি করা যেত, সেগুলোও ধ্বংস হচ্ছে। এবং এগুলো যদি চলতে থাকে তাহলে কিন্তু আগামী কয়েক বছরে দেশের মাছই থাকবে না। তো এই জন্য এইটার বিরুদ্ধে আমাদের কোস্টগার্ড খুব কঠোরভাবে ব্যবস্থা নিচ্ছে। পাথরঘাটা থেকে শুরু করে যেসব এলাকায় এই বোটগুলো পাওয়া যাচ্ছে তাদেরকে ধরে ধরে
আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই পর্যন্ত জানুয়ারি থেকে 92টা বোর্ড ধরা হয়েছে। এছাড়াও আমি আরেকটু বলি, এছাড়াও হচ্ছে যে জেলেদের কিছুটা সচেতনতার অভাব আছে এবং তারা দেখা যাচ্ছে যে অপ্রাপ্তবয়স্ক জেলেদেরকে এখানে নিয়োগ দিচ্ছে যাদেরকে আসলে আইনের আওতায় আনা যাচ্ছে না। জি, আমরা আবারও আসবো আপনার কাছে, আইনের বিষয়গুলো জানবো আপনার কাছ থেকে। এ পর্যায়ে তোফাজ্জল হোসেন, আপনার কাছে আরেকবার আসতে চাই, প্রশ্ন রাখতে চাই যে ইলিশ সম্পদের উন্নয়নে জনগণের মাঝে সচেতনতার যে বৃদ্ধির যে প্রক্রিয়া বা সচেতনতার অভাব আমরা দেখতে পাই, সেটি বৃদ্ধিতে আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন বা কি ধরনের কার্যক্রম চালাচ্ছেন? সরকারিভাবে তো অনেক ধরনের কার্যক্রম আপনারা হাতে নেন, সে বিষয়ে বলবেন। কঠিন বিষয় মানুষকে সচেতন করা, কারণ যিনি মাছ ধরছেন তিনি জানেন যে এটা ধরা ঠিক না, অপরাধ, তারপরেও ধরছেন। সুতরাং তাকে সচেতন করা খুবই কঠিন। এবং এই প্রসঙ্গে আমি আপনাকে ছোট্ট একটা বিষয় বলতে চাই, তাইলে আমি হয়তো আমার যে জেলে ভাই যদি আমার এই বক্তব্যটা শুনেন, তাহলে হয়তো উনি চিন্তা করে দেখবেন যে আসলে তার সচেতন হওয়া দরকার আছে কি না। সেটা হলো যে এক ভদ্রলোক সকালবেলা সি বিচ দিয়ে হাঁটছেন, মানে সমুদ্র সৈকত দিয়ে হাঁটছেন, দেখলেন যে অসংখ্য স্টারফিশ মানে তারা মাছ এটা বালুতে আটকে আছে। তিনি কতটুকু সামনে গেলেন, দেখলেন ছোট্ট একটা ছেলে সে এই তারা মাছগুলোকে বালু থেকে তুলে সমুদ্রের দিকে ছুঁড়ে মারছে। তা উনি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, এই তুমি কি করছো? তখন এই ছেলেটা বলল যে কিছুক্ষণ পরে সূর্য উঠবে, তারপরে ভাটায় পানি অনেক দূরে চলে যাচ্ছে, এই মাছগুলো মারা যাবে, আমি তাদের বাঁচানোর চেষ্টা করছি। তখন ওই ভদ্রলোক ওকে বললেন যে এই তুমি তার চারদিকে তাকিয়ে দেখো। হ্যাঁ, ও তাকিয়ে দেখলো যে অসংখ্য স্টারফিশ, অসংখ্য তারা মাছ। উনি বললেন, অবজ্ঞা সুরে ওকে বললেন যে তুমি এর কয়টা বাঁচাবে? কিন্তু ওই ছোট্ট ছেলেটা তার এই অবজ্ঞা না শুনে সে কি করলো, আর একটা তারা মাছ বালু থেকে তুলে সমুদ্রের দিকে ছুঁড়ে দিয়ে বলল, আরও একটা তো বাঁচালাম। তা আমার জেলে ভাইরা যারা শুনছেন তারা হয়তো ভাবছেন যে আমি আজকে যে পোনা মাছটাকে ছেড়ে দিলাম, যে ঝাটকাটাকে ছেড়ে দিলাম, সেটা সত্যিকার অর্থে আমি পাবো না কে পাবে, এই সব চিন্তা না করে যে অন্তকে আমি একটা বাঁচালাম। একটা জেলে ভাই যদি চান অসংখ্য বাঁচাতে পারেন, এবং যদি উনি অসংখ্য বাঁচাতে পারেন তাইলে আর এক জেলে ভাই পাবেন অথবা তার ভবিষ্যৎ প্রজন্ম। কারণ তাইলে একটা টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে, কারণ আমরা কোনো সম্পদেই একা সব শেষ করে যাব না খেয়ে, আমরা সম্পদ এমনভাবে খাবো, এমনভাবে ব্যবহার করব যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য থেকে যায়। এই জন্য আমি জেলে ভাইদের আহ্বান জানাবো যে আমরা সচেতনামূলক অনেক কাজ করেছি। আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজের মাধ্যমে আমরা অনেক টাকা ব্যয় করেছি এদেরকে সচেতন করার জন্য। তারপর এই যে আজকে ধরেন যে আলোচনাটা আপনি আমাদের নিয়ে করছেন, এটাও তাদেরকে সচেতন করবে, কিন্তু আমরা আজ আসবে তাদের বিবেক জাগ্রত হলে। আমরা আসবো আপনার কাছে আবারও। এই পর্যায়ে আমরা আরেকটি বিরতিতে যেতে চাই, ফিরে এসে আবারও কথা বলবো। আমরা আবারও ফিরে এলাম আব্দুল ওহাব আপনার কাছে, এবং এ পর্যায়ে আপনি জানতে চাই আপনার কাছে যে ইলিশ সম্পদ ব্যবস্থাপনায় ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে? আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, কিন্তু আমাদের এই সম্পদ ভবিষ্যতে কিভাবে রক্ষা করব, কিভাবে ব্যবস্থাপনা করব, সেটির পদক্ষেপ কি হতে পারে সেটি যদি একটু বলতেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকগুলো ভালো কথা ইতিমধ্যেই বলা হয়েছে। আমি এইটুকু বলতে চাই যে আমাদের নদ নদীগুলো শুধু চর বা বালির চরই আসছে না, নদ নদীগুলো পলুটেড হয়ে যাচ্ছে, দূষণ প্রভাব দেখা যাচ্ছে। এবং অনেকে খুব শর্টকাট রিসার্চ করে জানিয়ে দিচ্ছে যে ইলিশের মধ্যে এ পাওয়া গেছে, ও পাওয়া গেছে। এগুলি একটি বিভ্রান্তিমূলক প্রচারণা না করে ভালোভাবে লং টার্ম গবেষণা দরকার যে নদীর পলিউশন দ্বারাই ইলিশ মাছের মাইগ্রেশন ব্যাহত হচ্ছে কিনা এবং ইলিশের শরীরে কি আদৌ এর কোনো প্রভাব আছে কিনা। এটি একটি গবেষণার উপযুক্ত জায়গা, যেটি গবেষকবৃন্দ আরও গভীরভাবে করবেন এবং খুব শর্ট রিসার্চ দিয়েই জনগণকে বিভ্রান্ত করবেন না। এটি আমার একটা রিকোয়েস্ট থাকবে। দ্বিতীয় কথাটা হলো এই, আমি বলছিলাম আপনাকে যে ইলিশ মাছের যে ব্রিডিংটা 22 দিন আমরা ঠিক করেছি, এটা সবাই মিলে আমরা করেছি, 22 দিন ঠিক আছে। এখন আন্তঃনদী কোনো ভেরিয়েশন দ্বারাই কি উপকার হয় কিনা সেটা একটু দেখার দরকার আছে। আর প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি
যে নদীতে জাটকা লালিত পালিত হলো সেই জাটকাটি যখন বড় হবে সাগরে আবার সেখানেই ফিরে আসবে, এমন একটি প্রবণতা অন্য মাছের ক্ষেত্রে আছে। আমার ধারণা ইলিশের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। আর আমরা যেটা পারিনি সেটা পায়রা অঞ্চলের যে ইলিশ পপুলেশনটা রয়েছে, পায়রা, বলেশ্বর এবং বিষখালী, এই 3টি নদীর গবেষণা হয়নি, সেটার দিকে গবেষকবৃন্দ লক্ষ্য নেবেন, আমি এই কামনা করি। জি, ধন্যবাদ। আমরাও আশা করি যে গবেষণা হবে এই বিষয়ে। ক্যাপ্টেন সাইফুল ইসলাম, আপনার কাছে একবারে খুবই সংক্ষেপে জানতে চাই, জনগণের উদ্দেশ্যে কি সতর্কবার্তা দিবেন এবং আমাদের যে সুনীল অর্থনীতি রয়েছে সেটিকে সমৃদ্ধ করতে আপনারা কি ধরনের ভূমিকা রাখবেন ভবিষ্যতে? আমরা জনগণকে ইলিশ রক্ষা এবং জাটকা রক্ষা এবং সুনীল অর্থনীতির জন্য জনগণকে অবশ্যই সম্পৃক্ত করতে হবে। এই জনগণকে সম্পৃক্ত করার তালিকায় আমরা প্রথমেই রাখতে পারি হচ্ছে তাদেরকে সচেতন করা, ইলিশ মাছের গুরুত্ব কী এবং এগুলার এই জাটকা মাছ না ধরার কী উপকারিতা হচ্ছে, এবং এগুলো বিভিন্ন নাটিকা, পথসভা এগুলোর মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে যে জনগণকে এর মাধ্যমে শিক্ষিত এবং প্রশিক্ষিত করা, জনগণকে বোঝানো যে কখন জাটকা এবং ইলিশ মাছ ধরা নিষেধ থাকে এবং এই সময়ে উন্নতভাবে কিভাবে উন্নত ধরনের ফাঁদ, জাল দিয়ে মাছ ধরা যায় এবং তাদেরকে বিকল্প কর্মসংস্থানের বিষয়টি আছে যেগুলোর মাধ্যমে আমরা জনগণকে সম্পৃক্ত করতে পারি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সচিব স্যার, আপনাকে দিয়ে শেষ করতে চাই আজকের আয়োজন। একেবারে শেষ বার্তা কি দেবেন জনগণের উদ্দেশ্যে এবং আপনার প্রত্যাশা কি? আজকে এই অনুষ্ঠান যারা দেখছেন এবং শুনছেন তাদের মধ্যে আমার জনগণের বিভিন্ন শ্রেণীবিভেদ আছে। নিশ্চয়ই কোনো যিনি জাল তৈরি করছেন তিনিও হয়তো আমার এই অনুষ্ঠানটা দেখতে পারেন। সেই ভাইয়ের কাছে আমার অনুরোধ, কোনোভাবেই অবৈধ জাল তৈরি করবেন না, কারেন্ট জাল তৈরি করবেন না, চায়না দুয়ারে জাল বিক্রি করবেন না, এটা করবেন না। আমার জেলে ভাই, আমার যিনি এই বক্তব্যটা শুনছেন তার কাছে বিনীত অনুরোধ যে আপনি মা ইলিশ ধরবেন না, ঝাটকা ধরবেন না। আর মিডিয়ার যারা আছেন তাদের কাছে অনুরোধ, এটা প্রচার করবেন। আর সাধারণ জনগণ যারা এর কোনোটার সাথেই জড়িত না তার কাছে একেবারেই আমার আন্তরিক অনুরোধ যে বাজার থেকে ঝাটকা কিনবেন না। সবাই মিলে আমরা ইলিশকে সংরক্ষণ করার চেষ্টা করব এবং এর উৎপাদন বৃদ্ধি করব। জি, নিঃসন্দেহে এই বিষয়টি সবাই মাথায় রাখবে এবং সচেতনতা বৃদ্ধি হবে। আজকের আলোচনা শেষ করছি। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আমাদের যে বিশেষ আয়োজন রূপালী ইলিশ, আপনাদের 3জনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।